হাতিকে আবার হিংস্র হতে দেখে পুরো রাজদরবারে আতঙ্কের সৃষ্টি হলো। সবাই প্রাণ ভয়ে পালাতে শুরু করলো। আমার প্রজারা, আজ এই রাজদরবারে এক ঐতিহাসিক মরণ খেলার আয়োজন করা হয়েছে, যেখানে সাহসীদের পরীক্ষা নেওয়া হবে। যে বীর আজ এই প্রতিযোগিতায় জিতবে, সে পাবে আমার এই অসীম সুন্দরী কন্যা আলিয়ানাকে এবং অর্ধেক রাজত্ব। কিন্তু এই বিশাল পুরস্কার জেতা এত সহজ ছিল না, কারণ প্রতিযোগীকে লড়তে হবে জঙ্গল থেকে ধরে আনা এক পাগলা হাতির সাথে। টাকার লোভে বড় বড় যোদ্ধারা এসেছিল, কিন্তু হাতির এক ধাক্কায় তারা সবাই তুলোর মতো উড়ে গেল। পুরো রাজদরবারে যখন আতঙ্কের ছায়া, ঠিক তখনই সেখানে প্রবেশ করলো আরিয়ান নামের এক গরিব ঘরের ছেলে। তার ময়লা জামা আর ছেঁড়া জ্যাকেট দেখে রাজদরবারের মন্ত্রী আর বড়লোকেরা তাকে নিয়ে হাসাহাসি শুরু করলো। মহারাজ, আমি আপনাদের এই মরণ খেলায় অংশ নিতে চাই। আমাকে ওই হাতির সাথে লড়ার সুযোগ দিন। একটা রাস্তার ভিখারি এসেছে আমার স্বামী হতে। আরে বোকা, ওখানে গেলে তোর একটা হাড়ও আস্ত থাকবে না। আমি মরলে আমার লাশ ফেলে দেবেন, কিন্তু আমি জিতলে 10 কোটি টাকা আর আপনার অহংকার দুটোই আমার হবে। তোর সাহস দেখে আমি মুগ্ধ। খেলা শুরু হোক, তবে হেরে গেলে তোকে আজীবন আমার প্রাসাদের দাস হয়ে থাকতে হবে। পুরো রাজদরবার পিনপতন নীরব হয়ে গেল। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গেল সেই বিশাল মৃত্যুর দিকে। পাগলা হাতিটা এক ঝটকায় তার লোহার শিকল ছিঁড়ে ফেলল আর রাগে অন্ধ হয়ে বিশাল এক গর্জন করল। মনে রেখো আরিয়ান, কোনো বন্য প্রাণীকে গায়ের জোর দিয়ে জেতা যায় না। তাদের চোখের দিকে তাকিয়ে তাদের মন বুঝতে হয়। কালা পাহাড় মাটি কাঁপিয়ে আরিয়ানের দিকে তীব্র বেগে ছুটে এলো, কিন্তু আরিয়ান এক চুলও নড়ল না। সবাই ভাবল ছেলেটা ভয়ে পাথর হয়ে গেছে, কিন্তু সে আসলে হাতির চোখের দিকে তাকিয়ে তার গতি মাপছিল। হাতির বিশাল দাঁত যখন তাকে প্রায় এফোর ও ওফোর করে দিচ্ছিল, ঠিক শেষ মুহূর্তে আরিয়ান স্লাইড করে হাতির নিচ দিয়ে বেরিয়ে গেল। রাজকন্যার চোখ কপালে উঠে গেল। যে ছেলেটার 1 সেকেন্ডে মরে যাওয়ার কথা, সে হাতির আক্রমণ থেকে বেঁচে গেছে। এর গায়ে অনেক জোর, কিন্তু এর শরীর অনেক ভারী। আমাকে এর রাগকে কাজে লাগিয়ে একে ক্লান্ত করতে হবে। পাগলা হাতিটা নিজের লক্ষ্য ফসকে যাওয়ায় আরও বেশি রেগে গেল। সে আবার দ্বিগুণ বেগে ছুটে এলো। একবার আরিয়ান উল্টো দিকে দৌড় দিল। সে সোজা রাজদরবারের একটা বিশাল পাথরের পিলারের দিকে ছুটছিল। পিলারের ঠিক সামনে গিয়ে আরিয়ান হাওয়ায় ডিগবাজি খেল, আর হাতিটা নিজের পুরো গতি নিয়ে সজোরে পাথরের পিলারে ধাক্কা খেল। প্রচণ্ড ধাক্কায় পাগলা হাতিটা টলতে টলতে পিছিয়ে গেল। তার সব রাগ আর শক্তি যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। রাজদরবারের দুষ্টু মন্ত্রী জাদরান কিছুতেই চাইছিল না এক ভিখারির ছেলে জিতুক। সে তার হাতের রিমোটের লাল বোতামটি টিপে দিল। হাতির ঘাড়ে আগে থেকেই লুকানো একটা হাইটেক ডার্ট থেকে বিষাক্ত কেমিক্যাল হাতির শরীরে প্রবেশ করল। চোখের পলকে কালা পাহাড় এক ভয়ঙ্কর রাক্ষসে পরিণত হল। তার চোখ রক্তবর্ণ ধারণ করল। হাতিকে আবার হিংস্র হতে দেখে পুরো রাজদরবারে আতঙ্কের সৃষ্টি হলো। সবাই প্রাণ ভয়ে পালাতে শুরু করল। হাতিটা তো শান্ত হয়ে গিয়েছিল, হঠাৎ এর গায়ে এত শক্তি আর এত রাগ কোথা থেকে এলো? বাবা, হাতিটা পাগল হয়ে গেছে। ও তো পুরো দরবার ভেঙে ফেলবে। খেলা বন্ধ করো। মহারাজ, মরণ খেলা একবার শুরু হলে তা মাঝপথে থামানো রাজকীয় নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধ। কেমিক্যাল হাতির ভেতরের রাক্ষসকে জাগিয়ে তুলেছিল। সে রাজদরবারের সবকিছু খেলনার মতো ভাঙতে শুরু করল। আরিয়ান বুঝতে পারল এখন শুধু নিজের প্রাণ বাঁচানো নয়, রাজদরবারের নিরীহ মানুষদেরও বাঁচাতে হবে। হাতির সামনে পড়ে যাওয়া দুজন নিরীহ রক্ষকে বাঁচাতে আরিয়ান নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের দিকে দৌড়ে গেল। হাতির দাঁত রক্ষীদের শরীর ফুঁড়ে দেওয়ার ঠিক 1 সেকেন্ড আগে আরিয়ান তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজের প্রাণ বাজি রেখে অন্যদের বাঁচাতে দেখে রাজকন্যার মনে আরিয়ানের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধার জন্ম হলো। হাতির ঘাড়ে ওটা কি লাল আলো জ্বলছে? কেউ হাতিটাকে কন্ট্রোল করছে। আমাকে ওই যন্ত্রটা ভাঙতে হবে। দুর্বলতা খুঁজে পেতেই আরিয়ান এবার পালানোর বদলে সোজা সেই ভয়ঙ্কর হাতির দিকে দৌড় লাগালো। স্নাইপাররা আরিয়ানের দিকে বন্দুক তাক করেছে কেন? রাজরক্ষীরা, এখনই ওদের বন্দী করো। মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য আরিয়ান এক মুহূর্তের জন্য রাজকন্যার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানালো।
হাতিটা সুর দিয়ে আঘাত করতে গেলে আরিয়ান অবিশ্বাস্য দক্ষতায় সেই সুরের ওপর পা দিয়ে লাফ দিল। পুরো রাজদরবার শ্বাস আটকে দেখছিল। শূন্যে ভেসে থাকা আরিয়ান হাতির ঘাড়ের দিকে উড়ে যাচ্ছিল। আমি কিছুতেই তোকে আমার মায়ের স্বপ্ন ভাঙতে দেব না, শয়তান! আরিয়ান তার পুরো শক্তি দিয়ে হাতির ঘাড় থেকে সেই বিষাক্ত হাইটেক ডার্টটা উপড়ে ফেলল। অসম্ভব! এই ভিখারির ছেলেটা আমার এত বড় ষড়যন্ত্র নষ্ট করে দিল। কেমিক্যালের প্রভাব কাটতেই পাগলা হাতিটা আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসলো, কিন্তু আসল যুদ্ধ এখনো বাকি। পুরো রাজদরবার আনন্দে ফেটে পড়ল। এক সাধারণ গরিব ঘরের ছেলে আজ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। অবিশ্বাস্য! এই ছেলে তো আজ ইতিহাস তৈরি করলো। এর মতো বীর আমি আমার জীবনেও দেখিনি। অহংকারী রাজকন্যার মন এই প্রথম কোনো সাধারণ ছেলের সাহসের কাছে পুরোপুরি হার মানল। মহারাজ, এই হাতিটা নিজে থেকে পাগল হয়নি, কেউ তাকে এই যন্ত্র দিয়ে উন্মাদ করে তুলেছিল। এর ভেতরে এক ভয়ঙ্কর বিষাক্ত কেমিক্যাল ছিল, যা হাতিটাকে এক ধ্বংসাত্মক মেশিনে পরিণত করেছিল। কি এত বড় স্পর্ধা! আমার রাজ দরবারে বসে কে এই বিশ্বাসঘাতকতা করার সাহস দেখাল? ঠিক তখনই রাজরক্ষীরা সেই দুর্নীতিগ্রস্ত স্নাইপারগুলোকে দরবারের মাঝখানে টেনে নিয়ে, আমাদের ক্ষমা করুন মহারাজ, আমরা শুধু হুকুম পালন করেছি। এই সব কিছুর পেছনে মন্ত্রী জাদরানের হাত আছে। একদম চুপ! আমি নিজের চোখে দেখেছি তুমি এদের নির্দেশ দিচ্ছিলে। রক্ষীরা, এই বিশ্বাসঘাতককে এখনই বন্দী করো। নিজের শেষ রক্ষা হবে না বুঝে মন্ত্রী জাদরান তার কোট থেকে একটা আধুনিক লেজার পিস্তল বের করল। কেউ এক পা এগোবে না, না হলে এই রাজকন্যার মাথা আমি এখানেই উড়িয়ে দেব। না জাদরান, আমার মেয়ের কোনো ক্ষতি করো না। তুমি যা চাইবে আমি তাই দেব। পুরো দরবার যখন ভয়ে কাঁপছিল, আরিয়ানের চোখে তখন কোনো ভয় ছিল না। সে তার পরবর্তী চাল হিসাব করছিল। চোখের পলকে আরিয়ান মাটি থেকে পিলারের একটা ভারী পাথরের টুকরো প্রচণ্ড জোরে মন্ত্রীর দিকে লাথি মেরে ছুড়ে দিল। নিখত নিশানায় পাথরটা জাদরানের হাতে আঘাত করল, আর তার হাতের পিস্তলটা ছিটকে দূরে পড়ে গেল। তোর পাপের রাজত্ব আজ এখানেই শেষ, শয়তান! এবার জেলের হাওয়া খা। রক্ষীরা এসে দুষ্টু মন্ত্রীকে শেকল পরিয়ে বন্দী করল। রাজদরবার এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেল। তুমি শুধু আজ আমার প্রাণ বাঁচাওনি আরিয়ান, তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো। তুমি আজ যা করেছো তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তুমি আমার রাজকন্যাকে যোগ্য সম্মান দিয়েছো। আমার ঘোষণা অনুযায়ী এই 10 কোটি টাকা আর আমার একমাত্র কন্যা আলিয়ানা আজ থেকে সম্পূর্ণ তোমার। আমাকে ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি রাজকন্যাকে বিয়ে করতে আসিনি। আমার শুধু এই 10 কোটি টাকা চাই। রাজকন্যাকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান। পুরো রাজদরবার স্তব্ধ হয়ে গেল। আলিয়ানা অবাক হলেও তার মনে আরিয়ানের জন্য সম্মান আরো বেড়ে গেল। আমার মাকে আধুনিক হাসপাতালে ভর্তি করেছি। এই টাকাটা না পেলে আজ রাতেরই মধ্যে আমার মা মারা যাবেন। আমাকে এখনই যেতে হবে। টাকার ব্রিফকেস হাতে নিয়ে আরিয়ান এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা আধুনিক হাসপাতালের দিকে দৌড় লাগালো। মায়ের জীবন বাঁচানোর জন্য সে নিজের সবটুকু শক্তি দিয়ে রাতের অন্ধকার চিরে দৌড়াতে লাগলো। যখন সে হাসপাতালে পৌঁছালো, তখন তার মায়ের অবস্থা খুবই খারাপ। ডাক্তাররা প্রায় হাল ছেড়ে দিয়েছিল। লাইফ সাপোর্টে থাকা মায়ের শ্বাস তখন ধীরে ধীরে কমে আসছিল। ডাক্তারবাবু, এই নিন আপনাদের পুরো 10 কোটি টাকা। দয়া করে আমার মাকে বাঁচান। টাকা পেতেই সাথে সাথে আধুনিক চিকিৎসা শুরু হলো। দীর্ঘ 5 ঘন্টার এক জটিল অপারেশন শুরু হলো। করিডোরে বসে আরিয়ান শুধু ওপরওয়ালার কাছে তার মায়ের জীবনের ভিক্ষে চাইছিল। ঈশ্বরকে ধন্যবাদ আরিয়ান, অপারেশন সফল হয়েছে। তোমার মা এখন সম্পূর্ণ বিপদমুক্ত। এই কথা শুনে আরিয়ান আর নিজের চোখের জল ধরে রাখতে পারল না।
তার জীবনের সবচেয়ে বড় জয় আজ পূর্ণ হলো। পরের দিন সকালে সূর্যের প্রথম আলোর সাথেই মায়ের জ্ঞান ফিরল। তার শরীর থেকে সব রোগ দূর হয়ে গেছে। মা, আমরা জিতে গেছি। তোমাকে আর এই গরিব ছেলেকে ছেড়ে কোথাও যেতে হবে না। এর কয়েকদিন পর আরিয়ানের বাড়ির সামনে এক রাজকীয় গাড়ি এসে থামল, যা দেখে পুরো গ্রাম অবাক। গ্রামের মানুষ ভাবতেই পারছিল না যে তাদের এই ছোট্ট গ্রামে রাজপরিবারের কেউ আসতে পারে। রাজকন্যা, আপনি এই গরিবের কুটিরে কি মনে করে? তুমি রাজ দরবারে শুধু হাতিকে হারাওনি আরিয়ান, তুমি আমার মিথ্যে অহংকারকেও হারিয়েছ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজকন্যা আলিয়ানা সেদিন বুঝেছিল আসল রাজত্ব টাকা বা ধন সম্পদে নয়, মানুষের ভালোবাসায় থাকে। বেঁচে থাকো মা, তোমার মনটা সত্যই অনেক সুন্দর। আমি কি তোমার এই ছোট কুটিরের একটা অংশ হতে পারি আরিয়ান? এভাবেই এক গরিব ছেলে তার মায়ের জীবন বাঁচালো, আর তার সততা দিয়ে এক রাজকন্যার মন জয় করল। রাজপ্রাসাদের ঐশ্বর্যের চেয়ে তোমার এই গ্রামের শান্তি অনেক বেশি সুন্দর। এখানে কোনো সিংহাসন নেই, কিন্তু এখানে এমন ভালোবাসা আছে যা আপনি রাজপ্রাসাদেও পাবেন না। আর সেই পাগলা হাতি কালা পাহাড়, তাকেও তার চেনা জঙ্গলে মুক্ত করে দেওয়া হলো, কারণ বন্যরা বনে সুন্দর। সাহস আর ভালোবাসা থাকলে পৃথিবীর যে কোনো কঠিন লড়াই জেতা সম্ভব। আরিয়ান সেটাই প্রমাণ করে দেখালো। মরণ খেলার এই গল্প এখানেই শেষ নয়। বিরতির পর আসছে এক নতুন লড়াই।